সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশে নিয়মিত আয়োজন ডাক্তার আছেন অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শম্পা। আমরা সকলেই জানি গত 2 বছর ধরে কোভিড-19 আমাদের জনজীবনে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। আমরা হারিয়েছি আমাদের আশেপাশের মানুষকে, আমরা হারিয়েছি নিজের আপনজনদেরকে। আমরা দেখেছি কোভিড-19-এর কত ধরনের ভেরিয়েন্ট হয়ে থাকে, দেখেছি সেই ভেরিয়েন্টগুলো কিভাবে তার রূপ বদলায়, কিভাবে তার মিউটেশন পাল্টেছে, এবং সেগুলোই কিন্তু আমাদের ভাবনার বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমরা জানি বিজ্ঞানীরা যখন দেখেন কোনো একটি ভ্যারিয়েন্ট সমস্যার সৃষ্টি করতে পারে বলে মনে করেন, তখনই তারা সেই ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বলছেন। অন্যদিকে সেই ভ্যারিয়েন্টটি যদি খুব বেশি সমস্যার সৃষ্টি করে, তাকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলছেন। তেমনই একটি ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ছিল ডেল্টার পরে এখন এই মুহূর্তে যেটি আসলে আমাদের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিজ্ঞানীরা যেটি নিয়ে আসলে ব্যস্ত হয়ে পড়েছেন, সেটি হচ্ছে অমিক্রন। এবং বর্তমান বিশ্বে অমিক্রনের পরিস্থিতি নিয়ে আজকে পুরো পর্বে আলোচনা করব। আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হয়েছেন ডাক্তার খোরশেদ আলম। তিনি একজন চিকিৎসক এবং গবেষক। চলুন তার সাথে কথা বলে আসি। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, কেমন আছেন? জি, ভালো। যে বিষয়টি নিয়ে আসলে শুরু করেছিলাম সেটি হচ্ছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ডেল্টা যেটি ছিল, এবং অমিক্রনকেও তা আমরা আসলে অনেকেই মনে করছি সেটিও আসলে কনসার্নের বিষয় হতে পারে। যদি সোজা বাংলায় বলি, সেটি হচ্ছে আমাদের পুরো বিশ্বে আসলে এই ভ্যারিয়েন্ট অফ কনসার্ন অমিক্রন আসলে কী রূপ প্রতিক্রিয়া ফেলছে, সেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছে। এখন যে ডেল্টা ভ্যারিয়েন্টের যে প্রভাব বলতে যেটা সংক্রমণের হার যেমন ছিল আগেরটার চেয়ে বেশি, তারপর আপনার যেটাকে বলে আমরা রোগ উপসর্গগুলো বেশ গুরুতর আর কি, আগেরগুলোর চেয়ে, আগের যে ভ্যারিয়েন্টগুলো ওগুলোর চেয়ে গুরুতর। কিন্তু অমিক্রনটা নতুন ভ্যারিয়েন্টটা আসার পর এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এর উপসর্গগুলো ডেল্টার চেয়ে গুরুতর নয়, কিন্তু অনুমান করা হচ্ছে এটা সংক্রমণ করার ক্ষমতাটা বেশি, দ্রুত ছড়ানোর ক্ষমতাটা একটু বেশি। এখন পর্যন্ত এরকমই দেখা যাচ্ছে। এর চেয়ে খুব বেশি তথ্য এখনো গবেষকরা এখনো বেশি তথ্য দিতে পারেন আর কি। জি, আপনি একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। যুক্তরাষ্ট্রে এখন অমিক্রনের অবস্থাটা অনেক খারাপের দিকে, এবং সেই জায়গাটিটা আসলে শুনতে চাচ্ছিলাম, বিশ্ব আসলে কোন দিকে যাচ্ছে অমিক্রন নিয়ে। অমিক্রন যে ব্যাপারটা হচ্ছে, যেসব জায়গাতে ঘনবসতি এরিয়াগুলো, যেহেতু এটা সংক্রমিত করার ক্ষমতাটা বেশি ডেল্টার চেয়ে, যার ফলে ঘনবসতি পূর্ণ যেসব জায়গা আছে পৃথিবীতে, সেই সব জায়গাতেই বেসিক্যালি এই অমিক্রনের সংক্রমণ হারটা বেশি দেখা যাচ্ছে, ইনফেকশন বা আক্রান্ত হওয়ার পরিমাণটাও বেশি। সেহেতু মূল জিনিসটাই হচ্ছে যে ঘনবসতি, এখানে খুব কাছাকাছি লোকজন অবস্থান করতেছে, সেখানে সহজেই এই রোগটা একজন থেকে একজনের সংক্রমিত হচ্ছে। সেই জন্য যেমন আমেরিকাতে নিউ ইয়র্ক বা অন্যান্য যে শহরগুলোতে হচ্ছে, ওগুলো খুব ঘনবসতিপূর্ণ, কিন্তু অল্প বসতি যেটা ঘনবসতিপূর্ণ যেসব এলাকা আছে, সেই সব এলাকাতে কিন্তু এই অমিক্রনের সংক্রমণের হারটা অত বেশি না। আচ্ছা, তাহলে যে হারের কথা বলছেন, এবং আপনি শুরুতেই বলছিলেন যে ডেল্টার যে উপসর্গগুলো ছিল অমিক্রনের সেই উপসর্গগুলো নিয়ে, হ্যাঁ, এখন আমাদের সাধারণ মানুষের আসলে জিজ্ঞাসা থাকে আসলে উপসর্গগুলো কি, আসলে অমিক্রন যে আমাদের মধ্যে এসেছে আমি কিভাবে বুঝবো এবং সেটা কতটুকু গুরুতর। জিনিসগুলো হচ্ছে যে এখন যেমন শীতকাল, এখন আপনার ডেল্টা তো যে প্রাথমিক যে উপসর্গগুলো ছিল, ঠান্ডা লাগা, জ্বর, গলায় খুসখুস, এই যে সাধারণ উপসর্গ, এখন আর অন্যান্য ভাইরাসের সাথে অমিক্রন বা আগে যে ডেল্টা ছিল বা ডেল্টাতে এখন হয়তো ডেল্টা আছে, মিক্স হতে পারে, সবগুলো থাকার এখন যে জিনিসটা হয়, সাধারণত এই ধরনের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসক এটাকে তখন তার অবস্থা দেখে, রোগীর অবস্থা দেখে সে তখন তার জন্য তার করোনা পরীক্ষা করতে হবে না এটা সাধারণ ঠান্ডা জ্বর যেটা সাধারণ ভাইরাস থেকে হচ্ছে। এটা আসলে হচ্ছে কি যে আপনার নিকটস্থ চিকিৎসা কেন্দ্র বা যদি কোথাও করোনা স্ক্রিনিং সিস্টেম থাকে, ওগুলো শরণাপন্ন না হওয়া ছাড়া নিজে নিজে এটা
ঠিক মানে কি বলা যেটাকে বলা মুশকিল মানে নিজে নিজে আইডেন্টিফাই করা যে আমি করোনা আক্রান্ত হচ্ছি না আমি সাধারণ ঠান্ডা জ্বর আক্রান্ত হচ্ছে, এটা চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা করে সে বলতে পারবে। তাহলে অন্যান্য ভ্যারিয়েন্ট আমরা যে ধরনগুলো দেখেছি সেই ধরনগুলোই থাকছে এবং সেটা গুরুতর হলে আসলে চিকিৎসকের কাছে পৌঁছানো। এটার কোনো আলাদা যেমন অনেক ভ্যারিয়েন্টে কিছু কিছু নতুন নতুন উপসর্গ চলে আসতো। হ্যাঁ, কোনো ভ্যারিয়েন্ট ছিল সেটা কিছু রক্ত সম্পর্কিত কোনো তৈরি করতো, কোথাও হয়তো শ্বাসযন্ত্রে বেশি এফেক্ট হতো, কোনো ভ্যারিয়েন্ট হতো অন্য কোনো অর্গান ইফেক্ট করতো। এটা এমন কোনো পর্যন্ত দেখা যায় না যে স্পেসিফিক আলাদা কোনো একটা উপসর্গ তৈরি করতেছে আগের উপসর্গ থেকে। আচ্ছা, তাহলে আপনার কাছে এখন যে বিষয়টি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে বিজ্ঞানীরাও বলছেন যে একটি ভেরিয়েন্টের মিউটেশনের যত রূপ দেখা যাবে, এখন পর্যন্ত নাকি 32টি মিউটেশন দেখা গেছে, সেটি হচ্ছে গণমাধ্যমে বরাতেই জানা গেছে। ভ্যারিয়েন্টটি ততটাই ভয়ঙ্কর, এটা কি আপনারা কিভাবে দেখছেন, যেহেতু অলরেডি আমরা 32টি রূপ দেখে ফেলেছি? এখন এটা যেহেতু আপনার নতুন মিউটেন্ট আসলে যে তার মানে রোগ বিস্তারের ক্ষমতা বেশি হবে কিংবা অতিমাত্রায় সংক্রমিত হবে এরকম বোধহয় কথা নয়। কথা জিনিসটা হচ্ছে ভাইরাসগুলো টিকে থাকার জন্য তারা বিভিন্নভাবে মিউটেশন হয়ে তাদের, যেমন একটা ভাইরাস যখন যায় ওটার এগেনস্টে আমাদের বডিতে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং সে ওইটাকে অতিক্রম করার জন্য বিভিন্নভাবে ওটা নিজে রূপান্তরিত হয়, যেটাকে আমরা বলতেছি মিউটেশন বলতেছি। মিউটেশনটা মূলত তার নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য হচ্ছে আর কি। এখন এটা বেশি রোগ মানে বেশি অন্যরকম উপসর্গ তৈরি করতেও পারে বা অতিমাত্রায় সংক্রমিতও হতে পারে, কিন্তু এটা ঠিক ওইরকম বাধা দেওয়ার নিয়ম নেই যে নতুন ভেরিয়েন্ট আসলে এটা আরো ভয়ঙ্কর ভাবে আসবে, এটা ঠিক বাধা দেওয়া নাই আর কি। কোনোটা ভয়ঙ্কর হিসেবে আসতে পারে, কোনোটা নাও আসতে পারে, সেটা আসলে সময় বলে দেবে, যেহেতু অমিক্রনের যাত্রাটা আসলে খুব বেশি দিনের না। তাহলে যেটি বলতে চাচ্ছিলাম, আমাদের ডোজ দেওয়া শুরু হয়ে গেছে, বাংলাদেশে তো দ্বিতীয় ডোজ হচ্ছে, বুস্টার ডোজও শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি বুস্টার ডোজ আসলে অনেক আগে থেকেই হচ্ছে। তাহলে এই অমিক্রনের ক্ষেত্রে আসলে বুস্টার ডোজটা আসলে কিভাবে কাজ করতে পারে? যেহেতু প্রথম যিনি রোগী ছিলেন উনি কিন্তু আসলে 2টি ভ্যাকসিন নিয়ে একজন ছিলেন, তাকে আসলে অমিক্রন থেকে রক্ষা করতে পারেনি। তাহলে এই ভ্যাকসিনটি আসলে কিভাবে রক্ষা করতে পারে অমিক্রন থেকে, সেটির কোনো কার্যকারিতা আছে কিনা? অমিক্রন এখন যা আমি নিউজে দেখি এখন পর্যন্ত আসলে একটা ভেরিয়েন্ট আসার পরে ওটার উপরে তো আপনার বিভিন্ন ল্যাবরেটরিগুলো আছে, তারা ওটার উপর কাজ শুরু করে। প্রাথমিক পর্যায়ে তারা খুব প্রিলিমিনারি কিছু ডাটা থেকে তারা একটা অবজারভেশন আমাদেরকে জানায়। সেই অবজারভেশন পরবর্তী পর্যায়ে ওটাই সঠিক কিনা এটাও একটা কোশ্চেন হয়েছে। এখন ইনিশিয়াল যেসব ইনফরমেশনগুলো আসতেছে এগুলো মূলত অবজারভেশন, মানে ল্যাবের ছোট ছোট অনেক বড় স্টাডি থেকে তারা একটা অবজারভেশন, ওগুলা বিভিন্ন মিডিয়াতে আসতেছে। এগুলো কিন্তু কোনো একটা বড় রিসার্চ আর্টিকেলের অংশ না। বেশিরভাগই যেগুলো আমরা দেখতেছিল সবই বিভিন্ন গবেষণাগারের যে গবেষকরা আছে বা চিকিৎসকরা আছে তাদের যে প্রিলিমিনারি যে একটা অবজারভেশন তারা এই ওমিক্রন থেকে দেখতে পাচ্ছেন, ওইটাই আসলে বিভিন্ন মিডিয়াতে আসতে, কিন্তু একটা পূর্ণাঙ্গ গবেষণার কোনো ফল নয় এগুলো। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের আসলে পূর্ণাঙ্গ গবেষণার ফলের উপরে আসলে নির্ভর করতে হবে, অপেক্ষা করতে হবে ততদিন। এখন পর্যন্ত এটা ডেল্টার মতো এত ভয়ঙ্কর কোনো কিছু দেখা যাচ্ছে না ওমিক্রনে। আচ্ছা, তাহলে আমি বাংলাদেশে একজন মানুষ, আমার আবহাওয়া কিন্তু অন্যরকম, অথবা বৈশ্বিক অন্যান্য দেশগুলো, যেটা আসলে দক্ষিণ আফ্রিকা থেকে অমিক্রনটি এসেছে এবং দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের আবহাওয়া কিন্তু এক নয়। তাহলে বাংলাদেশিদের আসলে দক্ষিণ আফ্রিকা আবহাওয়ার সাথে পার্থক্যটি আসলে কোথায় এবং সেই অনুযায়ী আসলে কিভাবে থাকতে হবে সেটি জানতে চাচ্ছিলাম। ঠিক যে আপনার এই ভাইরাসটা যে আপনি মিউটেশন হচ্ছে, মিউটেশন তো র্যান্ডমলি হলে পরেও কিছু কিছু জায়গায় মিউটেশনটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যার ফলে হয়তো একই সময় হয়তো একই টাইমে মিউটেশন তো অন্য শহরেও পাওয়া যেতে, অন্য দেশেও পাওয়া যেতে পারে। এমন না যে
সেই সাউথ আফ্রিকাকে ক্যারি করে দিলে পরে যে এই মিউটেশনটা অন্য কোথাও আসবে না, আসতে পারে এই মিউটেশন। তাহলে ভৌগোলিক অবস্থান তেমন একটা প্রভাব ফেলছে না এটাকে এখন। এটা যদি একই সময়ে তো করা অনুমান করা হয়, যার ফলে কিন্তু এখন ওই কিছুদিন আগে যেমন ইন্ডিয়া ভেরিয়েন্ট নিয়ে, যেমন ডেল্টাটা তো ইন্ডিয়াতে পাওয়া গেল প্রথম, পরে ইন্ডিয়ান ভেরিয়েন্ট পড়ার পরে সে দেশের সরকার এটা নিয়ে বেশ প্রতিবাদ করলেন, যার ফল থেকে এখন ইন্ডিয়ান ভেরিয়েন্ট এইরকম নামকরণ কিন্তু হচ্ছে না। এখন সায়েন্টিফিক হিসাবে যে নামকরণগুলো একটার পর একটা যেভাবে আসতেছে, নামকরণ করার একটা সিস্টেম আছে ভাইরাসগুলোর, ঠিক ওইভাবে আসতেছে। সেহেতু এটা ঠিক ভৌগোলিক অবস্থার কারণে হচ্ছে না, হয়তো মিউটেশনটা ওইখানেই প্রথম আইডেন্টিফাই হয়ে গেছে, হয়তো একই রকম মিউটেশন অন্য জায়গাও হচ্ছে। আর যেহেতু এখানে প্রথম হচ্ছে এবং ওটা আইডেন্টিফাই করার পরে ওই যে আপনার নমেনক্লেচারের যে প্রত্যেক জিনিসেরই আর কি, যেমন আমরা উদ্ভিদের একটা নমেনক্লেচার আছে, প্রাণীর এরকম ভাইরাসের একটা নমেনক্লেচার সিস্টেম আছে সায়েন্টিফিক, সেইভাবে তারা এক একটা ভেরিয়েন্ট আসতেছে, এক একটা নাম দিচ্ছে ওই হিসাবে। তখন ওইভাবে ওমিক্রন নাম চলে আসছে এই ভেরিয়েন্টটা। এখন এইরকম ভেরিয়েন্টের যেখানে পাচ্ছে ওগুলা সব ওমিক্রন হিসাবেই হচ্ছে। হয়তো একই জায়গাতে কিন্তু হয়তো ডেল্টা ইনফেকশনও কন্টিনিউয়াস চলতেছে, বা আগের ইনফেকশনও হয়তো আছে, কিছু এক্সিস্ট করতেছে, হয়তো এক সময় থাকবে না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এবং এই জিনিসটা আরেকটু জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে এই যে আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা আসলে অমিক্রন বলেন অথবা অমিক্রনের পরে আরো ভ্যারিয়েন্ট আসবে, আমরা আসলে নিজেদেরকে রক্ষা করব কিভাবে? এতদিন যেভাবে রক্ষা করে এসেছি ঠিক সেভাবে, নাকি আমাদের আরো বেশি নিজেদের দিকে নজর দিতে হবে? যেহেতু এখন আমরা আসলে আগে যেমন লকডাউনের মধ্যে নিজস্ব একটা অবস্থানে থাকতাম, এখন কিন্তু সেটা নেই। সেটি আমরা আসলে মেলামেশা করছি, বাহিরে যাচ্ছি, স্কুল কলেজে যাচ্ছি, কর্মপ্রতিষ্ঠানে যাচ্ছি, তখন আসলে আমাদের পরিচর্যার জায়গাটি আসলে কি রকম থাকতে পারে? এক নম্বর হচ্ছে কি যে আমাদেরকে প্রথম যত দ্রুত আর কি আমরা সবাই ভ্যাকসিনের আওতায় চলে যাওয়া, এটা হচ্ছে প্রথম। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিনের আওতায় চলে যাওয়ার পরে যে জিনিসটা হবে, হয়তো রোগটা সংক্রমিত হবে কিন্তু উপসর্গগুলো কখনোই মারাত্মক আকার ধারণ করবে না। অর্থাৎ হসপিটাল বা স্বাস্থ্য সেবার উপরে কোনো একটা অতিরিক্ত চাপ পড়বে না। ঠিক আছে, সেজন্য আমাদের যত সম্ভব সবাইকে ভ্যাকসিনের আওতায় চলে যাওয়া। তারপরে যে সংক্রমণ রোগের যে স্বাস্থ্যবিধি যেগুলো সরকার নিয়মিত বলতেছে, আমরা ফোন করলে পরে ফোনের টোনে চলে আসতেছে, হ্যাঁ, টিভি অন করলে বিভিন্ন স্ক্রলে চলে আসতেছে, ওই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা আর কি। আমরা স্কুলে যাই, কলেজে যাই, সব জায়গায় যদি আমরা ঠিক যথেষ্ট সচেতন হই, তারপরে যেমন আমরা ব্যক্তিগত, আজকে আমি শরীরটা খারাপ বোধ করতেছি, আমার একটু ঠান্ডা লাগতেছে, একটু জ্বর ভাব, তখন আমাকে চিন্তা করতে তাহলে আজকে আমার একটা অনেক বন্ধু বা একটা বিশেষ প্রোগ্রাম যাওয়া প্রয়োজন, তখন আমি নিজেই ওই প্রোগ্রাম থেকে আমাকে মানে নিজেকে বিরত রাখা, এই যে মানে করা যায় কি বলে আত্মসচেতনতা, এটা একটা বড় ইম্পর্টেন্ট। এই স্বাস্থ্যবিধি মানে আত্মসচেতন, স্বাস্থ্যবিধি মানে আর সবাই ভ্যাকসিনের আওতায় চলে যাওয়া। ভ্যাকসিন নিলেই যে আমার অমিক্রনটি হবে না সেটিও ভাবা যাবে না, কিন্তু ভ্যাকসিন আমাকে আসলে বুস্টার ডোজ হিসেবেই কাজ করবে। ভ্যাকসিনটা মূল কথা হচ্ছে কি আমাদেরকে মনে রাখতে হবে যে অমিক্রনটা তো সহজে যাবে না, কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরে যে জিনিসটা হবে অমিক্রনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা থাকবে, ইমিউনিটি পাওয়ার আমার বেড়ে যাবে, যার ফলে অমিক্রনের ভ্যাকসিন ছাড়া যে হয়তো রিসার্চ করলে দেখা যাবে যাদের ভ্যাকসিন নাই তাতে অমিক্রন হয়তো আজকে যেমন যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে যে আমরা যখনই নর্মাল, আমাদের কোনো উপসর্গ নাই, আমরা দেশের বাইরে আসতে যাচ্ছি, আমরা যখন এই কোভিড টেস্ট করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে পজিটিভ, তখন ডাক্তার বলে যে হ্যাঁ, চিকিৎসকরা বলতেছে হ্যাঁ তাদের কাছে এরকম প্রায় রিপোর্ট আছে, প্রায় সিমটম উপসর্গ ছাড়া প্রায় 20 ভাগ, কেউ বলে 30 ভাগ মানুষের শরীরে উপসর্গ নেই, কিন্তু কোভিড-19 সে আক্রান্ত বলা যাবে না, পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটাকে আক্রান্ত বলা যাচ্ছে না। সেই হিসাবে ভ্যাকসিন নেওয়ার অর্থই হচ্ছে যে মানে উপসর্গগুলো কম থাকবে, হতে পারে ইনফেকশন একটু, এবং হসপিটালাইজেশনটা অনেক কমে যাবে, এবং মৃত্যু হার সবকিছুই কমে যাবে।
তাহলে আমাদের ভ্যাকসিনটা কিন্তু খুবই জরুরি, সেটা অমিক্রন হোক, ডেল্টা হোক হ্যাঁ। বা সামনে যে ভ্যারিয়েন্টগুলোই আসুক না কেন, আমাদের ভ্যাকসিন আসলে যে প্রসিডিউরে যে দেশ হ্যাঁ। যেভাবে চালাচ্ছে সেভাবে আসলে নিয়েই যেতে হবে। নিয়ে যেতে হবে। জি। এবং দেখা যাচ্ছে যে ইদানিং যে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেটা আমরা বলি অ্যান্টিবডি তৈরি হওয়া, সেগুলো অনেকের বডিতে 6 মাস, কারো 1 বছর স্থায়ী থাকে। সেই জন্যই বুস্টার শুরু করছে যুক্তরাষ্ট্রের বুস্টার, প্রায় আমার তো মনে হচ্ছে 3-4 মাস হয়ে গেছে। আচ্ছা, সেই জন্য সবাইকে উৎসাহিত করছে বুস্টার নেওয়ার জন্য, যেন নতুন নতুন ভেরিয়েন্টটা যখন আসলে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে শরীরে। এবং নতুন নতুন ভেরিয়েন্ট কতটুকু কাজ করবে ওটা আসলে ঠিক এখনই বলা যাবে না, এটা পরবর্তী গবেষণা করে তারা যদি মনে করে যে নতুন ভ্যাকসিন দরকার, তাহলে এখন বিভিন্ন প্রতিষ্ঠান নতুন ভ্যাকসিন বাজারে আনবে। আর যদি মনে করে না এই ভ্যাকসিনই কাজ করবে, এটাই বাজারজাত করতে থাকবে। জি, আপনার কাছে আমি শেষ প্রশ্ন চলে যাব। পরিচর্যার জায়গাটি আমি দেখেছি, শুনেছি আপনার কাছে, এখন আমাদের দর্শকও জানলো। সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে আসলে বাংলাদেশে যারা আসছে, বাংলাদেশের সরকার প্রথমেই 72 ঘন্টার কোয়ারেন্টাইন ঘোষণা করেছিল, এখন সেটি 1 দিন কমিয়ে ফেলেছে। এর মানে কি অমিক্রন আসলে আমাদের ওভাবে আক্রমণ করতে পারছে না, এটি ধরে নিব, নাকি 48 ঘন্টা আমাদের জন্য যথেষ্ট? 48 ঘন্টায় অবজারভেশন করা হচ্ছে আর কি। যদি ওই লোকের শরীরে অমিক্রনের কোনো জীবাণু থেকে থাকে, মানে কোভিড-19 ভাইরাস ওমিক্রন ভেরিয়েন্ট যদি থেকে থাকে, তা অনুমান করা হচ্ছে যে তার 72 ঘন্টার ভিতরে বা 48 আওয়ার তো আমাদের কোয়ারেন্টাইন, কিন্তু সে তো আসছে আগে থেকে। আচ্ছা, তখন অনুমান করা হচ্ছে যে এর ভিতরে তার উপসর্গগুলো চলে আসতে পারে, সেই জন্যই হয়তো 48 আওয়ার্স করেছে। আর একটা হচ্ছে কি যে যেরকম স্ক্রিনিং হচ্ছে আর কি, স্ক্রিনিং গুলো হচ্ছে এয়ারপোর্টে ফ্লাইটগুলো তারা ঢোকার আগে তারা একটা স্ক্রিনিং করতেছে, এবং এয়ারপোর্ট তো সব কনফাইন্ড এরিয়া, এর ভিতরে বাইরের লোক আসতে পারতেছে না, এরাও বাইরে এখনো হওয়ার সম্ভাবনা খুবই কম স্ক্রিনিং সিস্টেম আর কি। যার ফলে কেউ যদি হয় তাহলে হয়তো আরো 72 ঘন্টা আগে থেকে, 72 ঘন্টার ভিতরে সাধারণত উপসর্গগুলো আসার কথা আর কি। এরপরে সাধারণত আসলে পরে খুব আনইজিয়ার আর কি। সেই জন্যই 48 আওয়ার 72 থেকে 48 আওয়ার্স নিয়ে আসছে আমার ধারণা আর কি। আচ্ছা, ডক্টর খোরশেদ আলম, অসংখ্য ধন্যবাদ। যেহেতু অমিক্রন আসলে ওরকম ভাবে বাংলাদেশে আসেনি, তারপর এটি চিন্তার বিষয়, এবং আপনার কাছ থেকে আসলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছি, যেটা আসলে আমাদের সংবাদ প্রকাশের দর্শকদের জন্য এবং আমাদের জন্য খুবই দরকার ছিল। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে। ধন্যবাদ। আর যেহেতু আমাদের সরকার তাছাড়া বিভিন্ন রকম মিডিয়া বিভিন্নভাবে জনগণকে স্বাস্থ্য সচেতন করার সর্বদাই সচেষ্ট, টিভি খুললে দেখা যাচ্ছে, ফোন খুললে দেখা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। এই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্যাকসিন নেওয়াই হচ্ছে আমাদের সবকিছু নিরাপদে, মানে সবকিছু আমাদেরকে নিরাপদ করে রাখবে আর কি। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। যে বিষয়টি আপনাদের সামনে উঠে এসেছে সেটি হচ্ছে অমিক্রনের যাত্রা কিন্তু খুব বেশি সময় হয়নি, তাই এই অমিক্রন নিয়ে কোনো কিছু বলার আগে আসলে অপেক্ষা করতে হবে, ভরসা রাখতে হবে আমাদের চিকিৎসকের উপর, গবেষণা যারা করছেন তাদের উপর এবং বিজ্ঞানীদের উপর। তাদের গবেষণার ফলই আসলে বলে দিতে পারবে অমিক্রন আসলে আমাদের কোন ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, অথবা অমিক্রন থেকে আমরা আসলে কিভাবে রক্ষা পেতে পারি। এতদিন পর্যন্ত আমাদের আসলে যে বিষয়টি মেনে চলতে হবে সেটি হচ্ছে আমার কোনো করোনা কোভিড-19-এর কোনো লক্ষণ আছে কিনা। সে যদি লক্ষণগুলো থেকে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা সেই চিকিৎসা গ্রহণ করব, এবং যে জিনিসটা আমরা সবসময় মেনে চলি সেটি হচ্ছে নিরাপদ দূরত্বে থাকা, মাস্ক পরিধান করা এবং অন্যান্য খাবারের মাধ্যমে, শরীর চর্চার মাধ্যমে নিজেকে সচেতন করে রাখা এবং ভাইরাস থেকে নিজেকে দূরে রাখা। এই জিনিসগুলো মেনে চলি অমিক্রন কেন, যে ভেরিয়েন্টই আসুক না কেন, ভেরিয়েন্টের মিউটেশন পাল্টাক না কেন, আমরা যাতে তার সাথে মোকাবেলা করতে পারি সেভাবে আসলে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আজকে এই বিষয়টি মেনে চললে আমরা আসলে করোনা থেকে নিজেকে রক্ষা করতে পারবো। দর্শক, আমরা মেনে চলি এবং নিজেকে সচেতন রাখি। ধন্যবাদ সকলকে।